আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে যখন বাইরে চেম্বার করতে যাই বা আমার কলকাতাতে চেম্বার করি, যে সমস্ত পেশেন্টরা ইনফার্টাইল পেশেন্টরা বা দীর্ঘদিন তারা বন্ধ্যাত্বের সমস্যাতে ভুগছে, নানা রকমের সামাজিক এবং অর্থনৈতিক প্রতিকূলতাকে জয় করে যখন তারা এগিয়ে আসছে আমার কাছে আইভিএফ করানোর জন্য, তাদের একটা খুব সঙ্গত এবং খুব কমন প্রশ্ন, সেটা হচ্ছে ডাক্তারবাবু আইভিএফ করলে 100% সাকসেস হবে তো? আসুন আজ এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন যে আইভিএফ মানে কি 100% সাকসেস, এবং তা যদি না হয় তাহলে কি কারণে সেটা হয় না, এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকার প্রয়োজন। প্রথম প্রশ্ন যেটা খুব কমনলি আসে যে আইভিএফ মানে 100% সাকসেস কিনা, তার এক কথায় এবং নির্ভেজাল দ্ব্যর্থহীন উত্তর যে আইভিএফ মানেই 100% সাকসেস নয়। দেখুন, আপনি যখন কোনো একজন অভিজ্ঞ এবং ভালো ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবেন, সে কখনোই জেনে বুঝে আপনাকে ভুল পথে পরিচালিত করবে না, এবং আপনাদেরও বিষয়টা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন। আইভিএফে আমরা কিভাবে প্রেগন্যান্সি তৈরি করি? একটি ডিম্বাণু নিই, ডিম্বাণু নিয়ে শুক্রাণু নিই, শুক্রাণু নিয়ে ডিম্বাণুর মধ্যে সেটা হয় সে নিজে ফার্টিলাইজ করে, অথবা ইক্সি পদ্ধতির মাধ্যমে আমরা ফার্টিলাইজ করিয়ে দিয়ে সেই প্রেগন্যান্সি তৈরি হয়। এখন একটা প্রেগন্যান্সি আপনার শরীরে বা মায়ের শরীরে গিয়ে বসবে কি বসবে না, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। আমায় যদি সেই বিষয়গুলোকে বিস্তারিতভাবে বলতে বলা হয়, তাহলে আমি বা আমাদের সারা বিশ্বে যত রিসার্চ হয়ে চলেছে সেখান থেকে যেটা জানা যায় যে একটা প্রেগন্যান্সির গুণমান নির্ভর করে ডিম্বাণুর গুণমান কতটা ভালো তার উপর। প্রাথমিকভাবে শুক্রাণুর গুণমানও নির্ভর করে, কিন্তু প্রাথমিকভাবে নির্ভর করে একটি ডিম্বাণুর গুণমান কত ভালো, সেই ডিম্বাণুর গুণমানের ওপর একটা প্রেগন্যান্সির গুণমান নির্ভর করে। একটা ভালো প্রেগন্যান্সি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সেটার বসে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এরপরে আসে এন্ডোমেট্রিয়াম, অর্থাৎ কিনা যেখানে আমরা প্রেগন্যান্সি দিচ্ছি তার গ্রহণযোগ্যতা কীরকম, অর্থাৎ কিনা তার ব্লাড ফ্লো কীরকম, তার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার রয়েছে, তার নির্দিষ্ট কিছু গঠন বৈশিষ্ট্য রয়েছে, সেইগুলোর ওপরে একটা যখন ম্যাচিওর্ড এন্ডোমেট্রিয়াম হয় তখন একটা রিসেপটিভ এন্ডোমেট্রিয়াম হয়, অর্থাৎ কিনা এন্ডোমেট্রিয়ামের গ্রহণযোগ্যতা যখন ভালো হয়, সেখানে প্রেগন্যান্সি দিলে আমরা সম্ভাবনার কথা বলতে পারি যে সেই প্রেগন্যান্সির বসে যাওয়ার সম্ভাবনা খুব ভালো। এবারে আসুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যে কোন কোন বিষয়গুলো একটা ডিম্বাণুর কোয়ালিটিকে খারাপ করে বা ইউটেরাসের গ্রহণযোগ্যতা খারাপ করে। আমরা যারা আইভিএফ এর প্র্যাকটিস করি বা ইনফার্টিলিটির প্র্যাকটিস করি, তারা সবসময়তেই বলি যে ডিম্বাণুর গুণমান যাতে ভালো হয়। যদি আমাদের কাছে একটা কাপল আসে, সে আজকে সমস্ত কিছু করেছে, সে বিভিন্ন জায়গায় ঘুরেছে, সে আজকে বয়সের শেষ প্রান্তে চলে এসছে, 30-40 বছর বা 45 বছর বয়স। আপনারা নিজেরাই একটু ভালো করে ভাবলে বুঝতে পারবেন 40 থেকে 45 বছর বয়সী একজন মহিলার ডিম্বাণু আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। আরেকটা বিষয় যেটা মাথায় রাখার প্রয়োজন, ডিম্বাণু কখনো কোনো পদ্ধতিতে কোনো ওষুধের মাধ্যমে বাড়ানো যায় না। ডিম্বাণুর পরিমাণ কখনো বাড়ানো যায় না। আমরা যেটা করতে পারি, অবশিষ্ট ডিম্বাণুকে যাতে আরো ভালো রাখতে পারি সেইটার চেষ্টা করতে পারি। আমরা সবাই সেই চেষ্টাই করি, কিন্তু কেউ যদি আপনাকে ভুল দাবি করে যে ডিম্বাণুর সংখ্যা বাড়ানোর জন্য আপনি ওষুধ খাচ্ছেন বা ইনজেকশন নিচ্ছেন, সেটা সম্পূর্ণ ভুল, একদম নিশ্চিতভাবে জানুন। ঠিক আছে? দ্বিতীয় কথা, তো সুতরাং ডিম্বাণুর কোয়ালিটি, একটা কম বয়সী মেয়ের ডিম্বাণুর যা কোয়ালিটি থাকবে, একজন বেশি বয়সী মেয়ের ডিম্বাণুর কোয়ালিটি ততটা ভালো থাকবে না। আবার এক্ষেত্রে দেখা যায় যদি একটা কম বয়সী মেয়ে
তার যদি সিভিয়ার পলিসিস্টিক ওভারি থাকে অর্থাৎ আনকন্ট্রোল পলিসিস্টিক ওভারি থাকে, তাহলে কিন্তু উইদাউট এনি মেডিকেশন বা লাইফস্টাইল চেঞ্জ করে যদি আমরা স্ট্রেটওয়ে আইভিএফ এর দিকে যাই, তাহলেও কিন্তু তার ডিম্বাণুর মান খারাপ হবে। খারাপ কোয়ালিটির ডিম্বাণু থেকে খারাপ কোয়ালিটির প্রেগনেন্সি তৈরি হবে। যেই প্রেগনেন্সি দিলে হয় সেই প্রেগনেন্সি বসবে না, অথবা বসলেও ভবিষ্যতে মিসক্যারেজের সম্ভাবনা খুব বেশি থাকবে। আমরা বয়স নিয়ে কথা বললাম, অর্থাৎ বেশি বয়সে ডিম্বাণুর কনভেনশনাল ওয়েতে ডিম্বাণুর কোয়ালিটি খারাপ হয়, কম বয়সী একটা মেয়ের ডিম্বাণুর কোয়ালিটি বেটার হয়। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, এন্ডোমেট্রিওসিস নামে একটা এন্টিটি রয়েছে। আমার এন্ডোমেট্রিওসিসের ওপর প্রচুর ভিডিও রয়েছে, আপনি আমার পুরোনো ভিডিওগুলোতে দেখলে সেটা বুঝতে পারবেন। যদি দেখা যায় যে কোনো মহিলার এন্ডোমেট্রিওসিস রয়েছে, আমি অনেক পেশেন্ট দেখেছি যাদের বয়স অনেক কম কিন্তু তাদের এন্ডোমেট্রিওসিস রয়েছে, এক পাশে চকলেট সিস্ট রয়েছে, অন্য পাশে আইদার চকলেট সিস্ট রয়েছে বা হয়নি। একটা কথা মাথায় রাখবেন, এন্ডোমেট্রিওসিস থাকলে কিন্তু আপনার হাতে সময় খুব কম, যা করা তাড়াতাড়ি করতে হবে, নালে কিন্তু ইরিভার্সিবলি অর্থাৎ কিনা পার্মানেন্টলি আপনার ডিম্বাণুর নাম্বার অ্যান্ড কোয়ালিটি কিন্তু খারাপ হবেই, হর্ষইকার হবেই হবে। তৃতীয় কথা, এন্ডোমেট্রিওসিস থাকলে এন্ডোমেট্রিয়াম অর্থাৎ যেখানে প্রেগনেন্সি গিয়ে বসে, জরায়ুর ভেতরের লেয়ার, আমি সোজা ভাষায় বোঝাতে চাইলে আমরা যখন কোনো মাটিতে গাছ পুঁতি বা চাষি ভাইরা যখন মাঠে চাষ করেন, যখন বীজ যখন বপন করা হয়, চারা গাছ যখন রোপণ করা হয়, সেই জমিটা প্রস্তুত হতে হবে, না হলে চারা গাছ বাড়বে না। ঠিক তেমনভাবেই যদি এন্ডোমেট্রিয়ামের কোয়ালিটি খারাপ হয়, তাহলে কিন্তু সেখানে যত ভালোই প্রেগনেন্সি দেওয়া হোক না কেন, তাহলে কিন্তু তার সাকসেস হবে না, অর্থাৎ কিনা ইউটেরাস সেটাকে বা জরায়ু সেটাকে গ্রহণ করবে না। থার্ড থিং কি, শুক্রাণুর কোয়ালিটি। যদিও বলা হয় যে 45-এর আগে ছেলেদের শুক্রাণুর গুণগত মান খুব একটা খারাপ হয় না। মাইন্ড ইট, আমি বলতে চাইছি যাদের নর্মাল শুক্রাণু রয়েছে তাদের ক্ষেত্রে শুক্রাণুর গুণগত মান মার্কলি মানে খুব দারুণভাবে কমে যায় না, যদি না তার কোনো ভাইরাল ইলনেস বা অন্য কোনো অসুখ থেকে থাকে। আমাদের এমন কিছু হ্যাবিট রয়েছে যেটা কিন্তু শুক্রাণুর মানকে খারাপ করে দিতে পারে। এখন ডে টু ডে লাইফে আমরা যেরকম কোনো না কোনো একটা নেশায় আসক্ত হয়ে থাকি, স্মোকিং, ড্রিঙ্কিং, এনি কাইন্ড অফ টোবাকো প্রোডাক্ট, সেগুলো কিন্তু আপনার শুক্রাণুর মানকে খারাপ করে দিতে পারে। খারাপ কোয়ালিটির শুক্রাণু দিয়ে প্রেগনেন্সি কিন্তু সম্ভব, কিন্তু সেই প্রেগনেন্সির গুণগত মান ভালো হবে না, অর্থাৎ কিনা প্রেগনেন্সি হলেও আইদার সেটা ইমপ্লান্ট করবে না, অথবা ইমপ্লান্ট করলেও সেটা মিসক্যারেজ হয়ে যাবে। ফোর্থ থিং হচ্ছে গিয়ে এন্ডোমেট্রিয়ামের রিসেপটিভিটি। তাহলে আমি আগেই আলোচনা করলাম যে এন্ডোমেট্রিওসিস থাকলে এন্ডোমেট্রিয়ামের রিসেপটিভিটি কম হয়। আমি বড় বড় কারণগুলোকে নিয়ে আলোচনা করছি। আরেকটা কোন কারণে হতে পারে, আমাদের আইভিএফ এর পরে বা আইভিএফ এর আগে আমরা সারাক্ষণ ধরে চিন্তা করে বেড়াচ্ছি আদৌ আমার প্রেগনেন্সি আসবে তো, বা যদি আমার প্রথমবারে না হয় তাহলে কি হবে। এই দুশ্চিন্তা হয়তো কারণে অকারণে আমাদের মনে চলে আসে। এটা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসাটা যে সম্ভব আমি সেটা বলছি না, কিন্তু এই যে আপনি চিন্তা করছেন এটা কিন্তু অকারণে আপনার জরায়ুর ব্লাড ফ্লোটাকে হ্যাম্পার করছে বা খারাপ করে দিচ্ছে। আমরা ট্রান্সফারের আগে যে প্যারামিটারগুলো দেখে ট্রান্সফার করি, সেটাতে যদি দেখা যায় যে জরায়ুর ব্লাড ফ্লোটা খারাপ, তাহলে কিন্তু সেই এন্ডোমেট্রিয়াম প্রেগনেন্সি বসার সম্ভাবনা কম, বা বসলেও সেটার মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আমার এই দীর্ঘ আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে একটা প্রেগনেন্সি অর্থাৎ কিনা আইভিএফ সফল হবে কি হবে না অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে কিছু কিছু জিনিস আমরা কন্ট্রোল করতে পারি, সময় থাকতে ট্রিটমেন্ট করালে কিছু কিছু জিনিসের আমরা সুফল লাভ করতে পারি, আবার কিছু কিছু জিনিস হয়তো আমাদের কন্ট্রোলের মধ্যে অতটা থাকে না, তার মধ্যে মানসিক দুশ্চিন্তা এবং এক্সেট্রা, পারিপার্শ্বিকতার চাপ, এই জিনিসপত্রগুলো, সেটার থেকে আমরা অ্যাডভাইস করতে পারি যতটা তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় সাফল্যের পরিমাণ তত ভালো হবে। কাজেই যখন আপনি কোনো আইভিএফ স্পেশালিস্টের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন
এই আনরিয়ালিস্টিক বা অবাস্তব চিন্তাভাবনা রাখবেন না যে 100% সাকসেস হবেই। আমি এটা ভেতর থেকে বিশ্বাস করি। আমি নিজের পেশেন্টদেরকে কখনো মিথ্যে ভাষণ করি না বা তাদেরকে কোনো অবাস্তব স্বপ্ন দেখাই না, এবং আই এম শিওর যে যারা প্র্যাকটিস করেন, সঠিকভাবে প্র্যাকটিস করেন, তারাও আপনাদেরকে এই ধরনের কোনো অবাস্তব স্বপ্ন দেখাবেন না। যদি সেটা কেউ বলেও থাকে, নিশ্চিতভাবে জানবেন সে আপনাকে মিথ্যে কথা বলছে। আমরা যদি ডিম্বাণু পাই, অর্থাৎ আইভিএফ এর মাধ্যমে আমরা যদি ডিম্বাণু পাই এবং শুক্রাণু পাই, তার থেকে আমরা 100% প্রেগনেন্সি তৈরি করে দিতে পারি, অর্থাৎ কিনা ভ্রূণ তৈরি করতে পারি। ভ্রূণ একটা জীবন্ত জিনিস, যার সেল ডিভিশনের বা পরবর্তীকালে গিয়ে একটি বাচ্চার জন্ম দিতে পারে, অর্থাৎ কিনা একটা জীবন্ত জিনিস। সেই জীবন্ত জিনিস আপনার শরীরে গিয়ে প্রতিস্থাপিত হবে কিনা বা হলেও তার ফিউচার পোটেনশিয়াল কতটা হবে, সেগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আপনি আপনার ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তারবাবুর কাছে যান, তার সাথে বিস্তারিত আলোচনা করুন যে আপনার ক্ষেত্রে আইভিএফ এর সাফল্যের পরিমাণ কতটা। এবং একটা কথা শেষে বলাটা খুব প্রয়োজন, মানুষ শখে আইভিএফ করে না। আইভিএফ আমরা তাদেরকেই রেকমেন্ড করি যখন তাদের আর কোনো পথ বাকি থাকে না। তো সুতরাং আপনি আপনার আইভিএফ স্পেশালিস্টের কাছে যান, এবং দীর্ঘদিন যদি আপনারা ইনফার্টিলিটির সমস্যায় ভোগেন এবং জানেন যে কোন কারণের জন্য আপনাদের ইনফার্টিলিটি হচ্ছে, অথবা জানেন না কোন কারণের জন্য আপনাদের ইনফার্টিলিটি হচ্ছে, সেই সম্পর্কে যতটা তাড়াতাড়ি এগিয়ে আসা যায়, প্রেগনেন্সির পোটেনশিয়াল তত ভালো হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলকে শেয়ার করে দিন, এবং